প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রস্তুতিমূলক আলোচনা, এবং সেই আলোচনাটি হচ্ছে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ ক্লাসটি তুমি যদি ভালো করে শেষ পর্যন্ত দেখো, তাহলে এখান থেকে তুমি দুটি অঙ্ক কমন পাবে, দুটি অঙ্ক থাকবে, অর্থাৎ তুমি 20 নম্বর পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই জেনে নিচ্ছি যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে আমাদের কোন কোন বিষয় শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে আমি জাবেদার একটি অংশ শিখব, খতিয়ান শিখব। তবে খতিয়ান আমরা জানি দুটি পদ্ধতিতে করতে হয়, একটি হচ্ছে চলমান জের ছক এবং অন্যটি হচ্ছে টি ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা খতিয়ান করব এই অধ্যায় থেকে, তখন আমরা চলমান জের ছক পদ্ধতিতে অঙ্ক করব। তবে সেখানে অনেকগুলো হিসাব করার কোনো প্রয়োজন নেই, কেবল ব্যাংক হিসাব, কেবল ব্যাংক হিসাবের একটি অঙ্ক করলেই তোমার চলবে। আরেকটি যেটি শিখতে হবে সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা সকলেই জানি আর্থিক অবস্থার বিবরণী মানেই সম্পদ এবং দায়, এই দুটি অঙ্ক সমান হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো এই অধ্যায় থেকে জাবেদা কিভাবে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে জাবেদার জন্য তোমাদের যে বিষয়গুলো শিখতে হবে, এখানে আমি সিরিয়ালে সমস্ত কিছু লিখে দিয়েছি। এই সিরিয়ালগুলো মনে রেখে তুমি জাবেদা করলে তোমার একদম ইজি মনে হবে এবং সকল কিছুই তোমার কাছে পরিষ্কার মনে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কখনো কোনো অঙ্কের ডাকে লিপিবদ্ধ থাকে শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয়, তখন সম্পত্তি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ারের মাধ্যমে, যেমন কোনো অঙ্কে যদি বলা থাকে 5000 শেয়ারের মাধ্যমে জমি ক্রয়, তখন ওই সময় জমি ক্রয় হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এটি লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে শেয়ারের আবেদন পাওয়া গেলে, যদি কখনো লেখা থাকে যে 30,000 শেয়ারের আবেদন পাওয়া গেল বা 25,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, তখন ওই সময় জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো অঙ্কে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে, তখন তোমাকে সেই ব্যাংকের নাম অনুসারেই অঙ্ক করতে হবে। 3 নাম্বার, শেয়ারগুলি যথারীতি বন্টন করা হলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেয়ার বন্টনের ক্ষেত্রে আমাদের 3টি বিষয় পরিলক্ষিত হয়। একটি হচ্ছে সমমূল্য, অর্থাৎ যখন আমরা অনুমোদন পাবো ওই সময় শেয়ারের একটি দাম নির্ধারণ করা হয়, সেই নির্ধারিত দামে যদি আমি শেয়ারগুলো বিক্রি করি, সেটাকে বলা হয় সমমূল্য। ওই সময় জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু সেই শেয়ারের দাম যদি নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিক্রয় করা হয়, তখন তাকে বলা হয় শেয়ার অধিহার। ওই সময় জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবং শেয়ারের নির্ধারিত দাম অপেক্ষা যদি কম মূল্যে বিক্রি করা হয়, তখন তাকে বলা হয় শেয়ার অবহার। ওই সময় জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। 4 নাম্বার হচ্ছে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিলে। মনে করো তোমার কোম্পানি শেয়ার ইস্যু করেছে 5000 শেয়ার, জনগণের কাছ থেকে তুমি আবেদন পেলে 5500 শেয়ার, অর্থাৎ 500 শেয়ারের আবেদন তুমি বেশি পেয়েছ। এই আবেদনকৃত শেয়ারগুলো হচ্ছে অতিরিক্ত আবেদন, তখন সেই অতিরিক্ত আবেদনের অর্থ তোমাকে ফেরত দিতে হবে।
তখন জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নাম্বার, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচাবলী, অবলেখকের কমিশন, অ্যাটর্নি ফি ধার্য করা হলে যদি কোনো অঙ্কে এই সমস্ত হিসাবগুলোর নামে কোনো কিছু ধার্য করা হয়, তখন সেক্ষেত্রে জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ থাকলে ব্যাংক চার্জ, প্রাথমিক খরচাবলী থাকলে প্রাথমিক খরচাবলী, অবলেখকের কমিশন থাকলে অবলেখকের কমিশন এবং অ্যাটর্নি ফি থাকলে অ্যাটর্নি ফি হিসাব হবে ডেবিট, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বরে হচ্ছে ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম আবেদন পাওয়া গেলে কম আবেদনকৃত শেয়ার অবলেখক গ্রহণ করে। কেমন একটু বুঝে নাও। মনে করো তুমি 5,000 শেয়ার ইস্যু করেছ, তুমি আবেদন পেয়েছ 4,500 শেয়ার, অর্থাৎ 500 শেয়ারের আবেদন তুমি কম পেয়েছ। তখন ওই 500 শেয়ার অবলেখক নিজে গ্রহণ করবে এবং ওই সময় জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই হচ্ছে 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধনের যে অধ্যায়, সেই অধ্যায়ের জাবেদা সমূহ। তুমি যদি এই 6টি হিসাব এবং জাবেদা মনে রাখতে পারো, তাহলে এই অধ্যায় থেকে যে জাবেদার অঙ্ক আসবে সেখানে আর ভুল হবার সম্ভাবনা থাকবে না। এরপরে যে হিসাবটি রয়েছে ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, এর জন্য খতিয়ান সম্পর্কে জানতে হবে। আমরা একটি অঙ্ক করিয়ে দেওয়ার মাধ্যমে সেটি বলে দেব। আশা করি তোমরা ব্যাংক হিসাবের যে হিসাব চলমান যে স্টক সেটা কিভাবে কাটতে হয় জানো। এখন আমরা এই অধ্যায় থেকে যে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয় সে সম্পর্কে জানবো একটি সূত্রের মাধ্যমে। আশা করি সেই পর্যন্ত অপেক্ষা করে ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে যদি আর্থিক অবস্থার বিবরণী এই বিষয়টি আমরা ভালো করে শিখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটি ছক লেখা রয়েছে। আমরা যদি এই ছক অনুসারে সম্পূর্ণ বিষয়গুলো মনে রাখতে পারি, তাহলে আমি আশাবাদী তোমার আর্থিক অবস্থার বিবরণীতে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে সকল প্রকার সম্পদের টাকা এবং সকল প্রকার দায় এবং মালিকানা সত্ত্বের টাকা অবশ্যই সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের অধ্যায়ে আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে প্রথমে এখানে লিখতে হবে সম্পদ সমূহ, তারপর লিখতে হবে স্থায়ী সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্থায়ী সম্পদের টাকা কোনটি লিখবো বা কোন হিসাব লিখবো? যদি কোনো অঙ্কের ডাকে লিপিবদ্ধ থাকে শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয়, যেমন এখানে লেখা রয়েছে স্থায়ী সম্পদ, শেয়ারের মাধ্যমে যে সম্পদ ক্রয় করা হবে, যে সম্পদ ক্রয় করা হবে। যদি বলা থাকে 5,000 শেয়ারের মাধ্যমে একটি মেশিন ক্রয়, তখন স্থায়ী সম্পদ লিখে এখানে লিখতে হবে মেশিন ক্রয়, তারপর সেই মেশিন ক্রয়ের টাকা লিখতে হবে, তারপর লিখতে হবে চলতি সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই হয়তো জানি চলতি সম্পদ বলতে অনেকগুলো হিসাবকে বুঝিয়ে থাকে, কিন্তু যৌথ মূলধনী কোম্পানির মূলধনের অধ্যায়ে চলতি সম্পদ বলতে একটি হিসাবই হবে এবং তা হচ্ছে ব্যাংক জমা। আমরা যখন ব্যাংক হিসাব প্রস্তুত করব খতিয়ানের মাধ্যমে, তখন সেখানে ব্যাংকের যে টাকা আমরা পাবো সেই টাকাই এখানে লিখতে হবে। তারপর লিখতে হবে অসমন্বিত খরচ। অসমন্বিত খরচ বলতে অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, অ্যাটর্নি ফি, প্রাথমিক খরচাবলী এদেরকে বুঝিয়ে থাকে, কিন্তু অঙ্কের যে হিসাবটি থাকবে কেবল সেই হিসাবটি লিখতে হবে এবং সেই হিসাবের টাকা লিখতে হবে। তারপর এই 3টি টাকা যোগ করলে যে টাকা বের হবে সেই টাকার নাম হচ্ছে মোট সম্পদ। তাহলে এই অধ্যায়ের মধ্যে সম্পদ বলতে 3 ধরনের বিষয়কে বুঝিয়ে থাকে। এই 3 ধরনের বিষয়ের টাকার যোগফলই হচ্ছে
মোট সম্পদের টাকা। তারপর যে কাজটি তোমাদের করতে হবে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় সমূহ লিখে কলম দিবা। কলম দেওয়ার পর লিখতে হবে অনুমোদিত মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন এই অধ্যায়ের অঙ্ক করতে যাব, অঙ্কের প্রথম লাইনেই অনুমোদিত মূলধনের টাকা লেখা থাকে। সেখানে লিখবে প্রতি শেয়ার যত টাকা করে দেওয়া থাকবে তত টাকা করে, যতগুলো শেয়ারের কথা বলা থাকবে আমরা ততগুলো শেয়ার লিখবো। যদি বলা থাকে প্রতি শেয়ার 10 টাকা করে 10,000 শেয়ার, এটি অনুমোদিত মূলধন, তাহলে আমরা অনুমোদিত মূলধন লিখে প্রতি শেয়ার 10 টাকা করে 10,000 শেয়ার লিখবো। তারপর এটা আর এটা গুণ করে যে টাকা আসবে সেই টাকা আমরা দ্বিতীয় ঘরে লিখে দুটি দাগ দিয়ে দেব। এটি হচ্ছে অনুমোদিত মূলধনের জন্য। তারপর ইস্যুকৃত ও আদায়কৃত মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যে শেয়ারগুলো ইস্যু করবে সেই শেয়ারের টাকায় তুমি যদি আদায় করো, তাহলে ইস্যুকৃত ও আদায়কৃত মূলধন আমরা একসাথে লিখব। লেখার পর তুমি যদি কোনো সম্পত্তি ক্রয় করার জন্য কোনো শেয়ার ইস্যু করো এবং জনগণের কাছে বিক্রি করার জন্য কোনো শেয়ার ইস্যু করো, তাহলে সমস্ত শেয়ার মানে কত শেয়ার তুমি ইস্যু করলাম মোট, ঠিক ততগুলো শেয়ারের কথাগুলোই লিখতে হবে। মনে করো তুমি জমি ক্রয়ের জন্য, সম্পত্তি ক্রয়ের জন্য 1000 শেয়ার ইস্যু করেছিলাম, জনগণের জন্য ইস্যু করেছ 5000 শেয়ার, তাহলে 5000 আর 1000 মোট 6000 শেয়ার ইস্যু করেছ। তাহলে লিখতে হবে প্রতি শেয়ার, এবং ওই শেয়ারগুলোর দাম যা ছিল তাই 10 টাকা করে মনে করো, তাহলে লিখতে হবে প্রতি শেয়ার 10 টাকা করে 6000 শেয়ার। তারপর এটি গুণ করে এখানে যে ফল আসবে সেই ফল লিখতে হবে। তারপর লিখতে হবে শেয়ার অধিহার। তারপর লিখতে হবে শেয়ার অধিহার। প্রতি শেয়ার যত টাকা করে লেখা থাকবে ঠিক তত টাকা করে, এবং যতগুলো শেয়ার ততগুলো শেয়ার লিখতে হবে। লিখে এখানে গুণ করে টাকা লিখতে হবে। তারপর ইস্যুকৃত টাকা এবং শেয়ার অধিহারের টাকা একত্রে যোগ করলে যে ফল হবে সেই ফলের নাম হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। তবে একটি কথাই মনে রাখতে হবে, মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়ের টাকা যা বের হবে, মোট সম্পদের টাকাও তাই বের হবে। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অসমন্বিত খরচে আরেকটি হিসাব লিখবে। যদি কখনো অঙ্কের মধ্যে শেয়ার অবহার থাকে, শেয়ার অবহার থাকে, তাহলে সেই হিসাবটিও আমাদের অসমন্বিত খরচের ঘরে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আর্থিক অবস্থার বিবরণীর যে আমাদের একটি ক্লাস, সেটি তুমি বুঝতে পেরেছো। আশা করি চতুর্থ অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না, তুমি যদি এই তিনটি বিষয় ভালো করে শিখো, জাবেদা, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।